আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ন্যারেশন চেঞ্জের ষষ্ঠ ক্লাসে উপস্থিত হয়েছি। আজ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করব। তো আমার যে ভিডিওগুলো আমি করি সেগুলা এই হেল্প হেডমাস্টার নামক ইউটিউব চ্যানেলে আপলোড করি এবং কন্টেন্টগুলো helpheadmaster.wordpress.com এই ওয়েবসাইটে কিংবা এই learnenglish.raiganj.wordpress.com এই ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। আমি তাহলে এই ওয়েবসাইটটি খুলে নিচ্ছি ক্রোম ব্রাউজারে। আগের মতো আপনাদের এখান থেকেই দেখাবো সমস্ত কিছু। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে এখানে দিয়ে দিলাম আমার ওয়েব অ্যাড্রেসটি উপরের। তারপরে সার্চ করি, সার্চ করলেই এইরকম আমার ওয়েবসাইটটি খুলে যাবে। আপনারা নিচে চলে আসবেন, নিচে আসলেই এইরকম এই যে লাস্টের দিকে যখনই আপনারা আসবেন এই যে ইংলিশ গ্রামার এর নিচেই পেয়ে যাবেন ন্যারেশন চেঞ্জ। এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই এইরকম ওয়েবসাইটটি খুলে যাবে। আমি আগের যেখানে শেষ করেছিলাম ঠিক তারপরে চলে এসেছি। এই পর্যন্ত আমাদের করা ছিল আগে, হ্যাঁ, যেখানে শেষ করেছি আর কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আপনারা আগের ভিডিওগুলোও দেখে নিতে পারেন। হ্যাঁ, ধারাবাহিকভাবে যদি আপনারা ক্লাসগুলি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না ঠিকঠাক। কেন আমি টেন্সের মাধ্যমে কিন্তু ন্যারেশন চেঞ্জ বা বইয়ের মাধ্যমে কিন্তু ন্যারেশন চেঞ্জ করাই না, আমি ট্রিক্স দিয়ে করি। তো যাই হোক, আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। তো কথা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গেলে আপনাকে আগে বুঝতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি, আমরা আসলে কোন জিনিসেরই ন্যারেশন চেঞ্জ করি। আমরা যে জিনিসটা ন্যারেশন চেঞ্জ করি, দেখেন আমি এখানে লিখেছি একটু যে ডাবল ইনভার্টেড কমা এর মধ্যে বাক্যটা যদি মেন ভার্ব দিয়ে শুরু হয়, এটা বুঝতে পারলেন যে মেন ভার্ব দিয়ে শুরু হবে, কিন্তু ডাইরেক্ট মেন ভার্ব দিয়ে শুরু হবে, তাহলে তার ন্যারেশন চেঞ্জ কিভাবে করা যাবে, হ্যাঁ, সেটাই এখানে আমরা দেখাবো। তো দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সের সাধারণত গঠনগুলো দেখতে এরকম হয়। যে কি ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনগুলো দেখতে কেমন হয়, এখানে টোটালটা আবার ভাবিয়েন না, এই যে এইটুকু অংশ এটাই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনটা আমি লিখে রেখেছি। তো দেখেন প্রথমে কি থাকবে, ভার্ব থাকবে, তারপরে একটা অবজেক্ট থাকবে, তারপরে আরো কিছু থাকবে। এটাই হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন, মানে ভার্ব দিয়ে আপনার বাক্যটা শুরু হবে। তাহলে এটা দেখে আপনাকে বুঝতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে এটা রয়েছে। তো যাই হোক, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের কতগুলা জিনিস আরো বুঝতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের কি বলা হয়। আসলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের আদেশ দেওয়া হয়, না হলে অনুরোধ করা হয়। এই যে আমি এখানে লিখে রেখেছি কিভাবে হচ্ছে, আপনাদের একে একে সব বলবো। আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে এই কতগুলা জিনিস হয়, আদেশ দেওয়া হয় ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে, নাহলে অনুরোধ করা হয়, নাহলে উপদেশ দেওয়া হয়, নাহলে প্রস্তাব দেওয়া হয়, হ্যাঁ, নাহলে কিছু জানতে চাওয়া হয়। এরকম কতগুলা জিনিস থাকে সাধারণত। তো কখন কি হবে না হবে আপনাদেরকে আমি সবটাই এক এক করে বলছি। এবার দেখেন তাহলে আমি এই যে এটা যদি থাকে, যদি আমাদের এইরকম থাকে, হ্যাঁ, এইটারই আমাদের আসলে ন্যারেশন চেঞ্জ করতে হয়। এবার এইটার উপর ভিত্তি করেই কিন্তু এদিকের সেড আর সেড টু এর পরিবর্তন ঘটে। তো দেখেন আমাদের এই যে আমাদের ডাবল ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা রয়েছে সেটার মাধ্যমে যদি আমাদের আদেশ বোঝায় তাহলে সেড বা সেড টু এর পরিবর্তে উঠে অর্ডার হবে। যদি এটার অর্থ যদি আমাদের উপদেশ বোঝায়, যে ডাবল ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকবে তার অর্থটা যদি উপদেশ আসে, তাহলে আপনার সেড টু বা সেডের পরিবর্তে আপনাকে অ্যাডভাইস বসাতে হবে। যদি ডাবল ইনভার্টেড কমার ভিতরের অংশটার অর্থ অনুরোধ বোঝায় বা অনুরোধ আসে, তাহলে সেড বা সেড টু এর পরিবর্তে আমাদের রিকোয়েস্ট বসাতে হয়। যদি সাজেশন বোঝায়, হ্যাঁ, তাহলে আমাদের সেড বা সেড টু এর পরিবর্তে সাজেস্টেড বসাতে হয়। যদি আমরা কিছুই বুঝতে না পারি যে আদেশ বোঝাচ্ছে না উপদেশ বোঝাচ্ছে না অনুরোধ বোঝাচ্ছে না প্রস্তাব বোঝাচ্ছে, যদি কিছুই বুঝতে না পারি তাহলে আমরা অবশ্যই টোল বসাবো। তারপরে যদি আমাদের কাছে কিছু জানতে চাওয়া হয়, আমরা যদি বুঝতে পারি যে এটার মাধ্যমে আমাদের কিছু জানতে চাওয়া হচ্ছে, যে ডাবল ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটি রয়েছে সেটার মাধ্যমে কিছু জানতে চাওয়া হচ্ছে, তাহলে সেটার বদলে অবশ্যই আস্কড বসবে। তাহলে এটুকু আশা করি বুঝতে পারলেন যে আমরা প্রথমে কি বক্তাটাকে বসিয়ে নিব, এই যে সাবজেক্ট, সেটাকে আমি বলছি সাবজেক্ট, রিপোর্টেড ভার্বের কিন্তু এটা সাবজেক্ট আসলে। তারপরে তো বললাম সেড বা সেড টু এর পরিবর্তে এই কয়েকটার মধ্যে যে কোনো একটা বসবে, কিন্তু এটার সেন্স অনুযায়ী। তারপরে কি আমাদের অবজেক্টটা বসে যাবে, সেই অবজেক্ট আমি এখানে বসিয়ে দিয়েছি। তারপরে দেখেন একবার কিন্তু ভার্ব এর ভিতরে বসে গেল।
একবার ভার্ব বসে গেল, তারপর অবজেক্ট বসে গেল। একটা বাক্যের মধ্যে কিন্তু একটার বেশি ভার্ব থাকতে পারবে না। আরও যদি কোনো ভার্ব আসে তাহলে আপনাকে একটা টু লিখতে হবে, তারপরে কিন্তু পরের ভার্বটা বসাতে পারবেন। দেখেন এখানে যেহেতু আগে থেকে একটা ভার্ব চলে আসতেছে, তারপর বাকি যে এই যে দেখেন ইনভার্টেড কমার ভিতরে, মানে ডাবল ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা রয়েছে সেটা কিন্তু ভার্ব দিয়ে শুরু হচ্ছে। আপনি তো এখানে এই যে অবজেক্টটা যেটা ছিল সেই অবজেক্ট তো এখানে বসিয়ে নিলেন, এবার আপনাকে কি করতে হবে, এই ভার্বটাই এখানে বসাতে হবে। কিন্তু ভার্ব আপনি ডাইরেক্ট লিখতে পারবেন না। যখন একবার এখানে একটা বাক্যের মধ্যে ভার্ব বসে যাবে, তখন যদি সেকেন্ড কোনো আপনি ভার্ব বসাতে চান তাহলে তার সামনে একটা আপনাকে টু বসাতে হবে, অর্থাৎ ইনফিনিটি আকারে বসাতে হবে। কথা বুঝতে পারলেন? তারপরে অবজেক্ট যা ছিল সেটা অবশ্যই এটা চেঞ্জ হবে। হ্যাঁ, যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় তাহলে অবশ্যই চেঞ্জ হবে। তারপরে আদার্সেও আমাদের পার্সন দেখে চেঞ্জ করতে হবে, আদার্সটা যেভাবে হবে সেই অনুযায়ী আমাদেরকে বসাতে হবে। আশা করি তাহলে গঠনটা বুঝতে পারলেন। আমরা উদাহরণে যাই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। এই যে দেখেন আমি এখানে একটা উদাহরণ লিখে রেখেছি যে ফাদার সেড টু সন কাম ইন। তাহলে দেখেন তো এই যে বাক্যটা আমি লিখলাম, এটা কিন্তু এইটুকু অংশকে আমাদের বলা হয় রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড ভার্ব। আর এইটুকু অংশকে বলা হয় রিপোর্টেড স্পিচ। দেখেন তো রিপোর্টেড স্পিচের মাধ্যমে আপনি কি বুঝতে পারছেন, যে কাম ইন, ভিতরে আসো। বাবা তার ছেলেকে বলল যে ভিতরে আসো, তাহলে এখানে কি করছে, নিশ্চয়ই এখানে কিন্তু আদেশ দিচ্ছে। বাবা ছেলেকে আদেশ দিচ্ছে যে কাম ইন, ভিতরে আসো, আদেশ দিচ্ছে, কিন্তু সেন্সটা তেমনই আসতেছে। যদি আদেশ হয় তাহলে আমি তো বললাম আদেশ যখনই বুঝাবে আমাদের কি বসাতে হবে, অর্ডার। তাহলে এটার আমরা ন্যারেশন চেঞ্জ করবো এবার। তাহলে নিচে চলে আসতেছি একটু, আর উপরে যে আমি যতগুলো কথা বললাম এখানে সব লিখে রেখেছি, যে আদেশ বুঝালে কি হবে, উপদেশ বুঝালে কি হবে। দেখেন এখানে সব এক এক করে লিখে রেখেছি। দেখেন এই যে আদেশ যদি বুঝায় তাহলে অর্ডার হবে, সেট বা সেট টু এর পরিবর্তে। তারপরে আপনার অনুরোধ যদি বুঝায় তাহলে সেট বা সেট টু এর পরিবর্তে রিকোয়েস্ট হবে। উপদেশ যদি বুঝায় তাহলে সেট বা সেট টু এর পরিবর্তে অ্যাডভাইস হবে। তারপরে প্রস্তাব বুঝালে সাজেস্ট হবে। হ্যাঁ, এরকম আমি সবগুলাই কিন্তু এখানে দেখেন লিখে রেখেছি। তারপরে লাস্টে দেখেন চলে আসেন, যদি নিষেধ বুঝায়, নিষেধ, তাহলে ফরবেড হয়। নিষেধ বুঝালে আমাদের ফরবেড হবে। আর একটু আগে আমি বললাম, হ্যাঁ, এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, নিষেধ বুঝালে কিন্তু ওখানে একটা নট থাকবে। নিষেধ বুঝালে কিন্তু ওই নটটা আর লিখতে হবে না, ওটা টোটালি উঠে যাবে। আর একটা যেটা আমি বললাম, যদি কিছুই বুঝতে না পারেন তাহলে সেট বা আস্কড বসাতে হবে আপনাকে। তাহলে এবার উদাহরণটাতে আমি চলে যাচ্ছি, একটু নিচে নামি, নিচে উদাহরণগুলো পাবো। এই যে দেখেন ওই উদাহরণটা আমি এখানে লিখে রেখেছি আবার, কি, যে ফাদার সেড টু সন কাম ইন। তার মানে বাবা ছেলেকে কি বলছে, আদেশ করছে, ভিতরে আসার আদেশ দিচ্ছে, মানে ঘরের ভিতরে আসতে বলতেছে। তাহলে যেহেতু এখানে আদেশ আমরা বুঝতে পারলাম, কি বুঝতে পারলাম, আদেশ বুঝতে পারতেছি। হ্যাঁ, কামিনের মাধ্যমে আমরা আদেশ বুঝতে পারছি। তাহলে আদেশ বুঝতে পারলেই আমাদের সেট টু এর পরিবর্তে কি লিখবো, সেট টু এর পরিবর্তে আমরা অবশ্যই অর্ডার লিখবো। যেহেতু এটা পাস্ট ফর্মে রয়েছে তার জন্যই কিন্তু আমাকে এটা পাস্ট ফর্মেই বসাতে হবে। তারপরে আমি অবজেক্টটা বসিয়ে নিলাম এখানে। তারপর দেখেন একটু আগেই বললাম যে দেখেন এখানে সবসময় কিন্তু ডাবল ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকবে সেটা ভার্ব দিয়ে শুরু হবে। তো আমি তো একবার ভার্ব বসিয়ে নিলাম, আর কিন্তু আপনি ভার্ব বসাতে পারবেন না ডাইরেক্ট। আপনি যদি ভার্ব আবার বসাতে চান তাহলে সামনে একটা টু লাগাতে হবে, অর্থাৎ ইনফিনিটি আকারে আপনাকে বসাতে হবে। আর ইনটা আমি এখানে বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। পরের উদাহরণে যাই, আরও আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখেন পরের উদাহরণটা কি, হি সেড টু মি, সে আমাকে বলল, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ। দেখেন এখানে একটা প্লিজ আছে, তাহলে প্লিজ দিয়ে আমরা সাধারণত কি বুঝাই, অনুরোধ করা বুঝাই। তাহলে এই শব্দটার মাধ্যমে আমি বুঝে গেলাম যে এখানে অনুরোধ করা বুঝাচ্ছে। তাহলে ডাবল ইনভার্টেড কমার ভিতরের মধ্যে যে অংশটা রয়েছে এই অংশের মাধ্যমে আমরা বুঝতে পারছি কি, যে এই বাক্যটার মাধ্যমে আমাদের অনুরোধ করা বুঝাচ্ছে। যখনই অনুরোধ করা বুঝাবে তাহলে সেট টু এর পরিবর্তে আপনি কি লিখবেন, রিকোয়েস্টেড টু, ভুল বললাম, রিকোয়েস্টেড আপনি বসাবেন। তাহলে বক্তাকে আমি প্রথমে বসিয়ে নিলাম, তারপরে সেট টু এর পরিবর্তে রিকোয়েস্টেড বসালাম। আবারও বলছি, সেটটা যেহেতু পাস্ট ফর্মে রয়েছে তার জন্যই কিন্তু এটা পাস্ট ফর্মে রয়েছে, এসেছে আর কি, লিখেছি আমি। এটা যদি প্রেজেন্ট ফর্মে থাকতো তাহলেও কিন্তু এটা আমি প্রেজেন্ট ফর্মেই লিখতাম। তারপরে মিটা বসিয়ে দিলাম। হ্যাঁ, এখানে কিন্তু সেট টু এর পরিবর্তেই কিন্তু রিকোয়েস্টেডটা বসলো, মি বসালাম।
আবার বলছি দেখেন ভিতরে কি, এটা কিন্তু গিভ দিয়ে শুরু হয়েছে। গিভ মানে একটা হচ্ছে ভার্ব, বা গিভ মানে দেওয়া। তো ভার্ব তো আমরা ডাইরেক্ট লিখতে পারবো না, একটা সামনে টু লিখবো, অর্থাৎ ইনফিনিটি আকারে আমরা লিখবো। তারপরে কি, তারপরে দেখেন আমরা একটা কি পাচ্ছি এখানে, এখানে দেখেন মি পাচ্ছি, কিন্তু মি আমি ডাইরেক্ট লিখতে পারবো না। এখানে ভিতরে ফার্স্ট পারসন যদি হয় তাহলে সাবজেক্টকে নির্দেশকারী প্রোনাউন বসবে। এই যে সাবজেক্ট হলো এখানে হি, বা বক্তাকে নির্দেশকারী প্রোনাউন বসবে। এই বক্তাটা হলো এখানে হি, তাহলে হিকে নির্দেশকারী প্রোনাউন এবং কি অবজেক্টিভ ফর্ম, কেন এটা ভার্ব, ভার্বের পরে কি থাকে, অবজেক্ট থাকে, তাহলে অবজেক্টিভ ফর্মে কিন্তু আপনাকে বসাতে হবে। তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম, হ্যাঁ হি এর অবজেক্টিভ ফর্ম বা হিকে নির্দেশকারী প্রোনাউন কিন্তু অবজেক্টিভ ফর্মে হলো হিম। তার জন্য আমাদের মি এর বদলে কি বসবে, মি এর বদলে কি বসবে, হিম বসবে। তারপরে যা ছিল এ গ্লাস অফ ওয়াটার সেটা আমি লিখে দিলাম। এই প্লিজ কথাটা কিন্তু আর লিখবো না, এই প্লিজের বদলেই কিন্তু প্লিজ এবং এই সেড টু এর বদলেই কিন্তু আমরা রিকোয়েস্টেড কথাটা লিখেছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্নে চলে যাই। দেখেন পরের প্রশ্নতে কি আছে, মাদার সেড টু হার সন ডু নট রান ইন দ্য সান। মা তার ছেলেকে বললো, কি বললো, যে রোদ্রে দৌড়াদৌড়ি করো না, রোদ্রে ছোটাছুটি করো না। তাহলে দেখেন এই যে ডাবল ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা রয়েছে এটার মাধ্যমে কিন্তু দুটো সেন্স আসতেছে। একটা হলো উপদেশ দিচ্ছে, মা তো সবসময় বাচ্চাদেরকে উপদেশই দিবে যে বাবু রোদ্রে দৌড়াদৌড়ি করিস না। আর একটা কি, এখানে কিন্তু এভাবেও আপনি ভাবতে পারেন যে এখানে কিন্তু নিষেধ বুঝাচ্ছে। তার মানে এটা কিন্তু আপনি দুভাবেই করতে পারবেন, একটা হচ্ছে কি দিয়ে, একটা নিষেধ দিয়ে, আর একটা হচ্ছে অ্যাডভাইস দিয়ে, মানে উপদেশ দিয়ে আর নিষেধ দিয়ে। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে এটা উপদেশ দিচ্ছে, তাহলে উপদেশ দিলে আমরা কি করতে পারবো, এই সেড টু এর পরিবর্তে তাহলে কি বসাবো, অ্যাডভাইস বসাবো। তাহলে মাদার এখানে বক্তা, বক্তাটা লিখে নিলাম, বা স্পিকার বা হচ্ছে রিপোর্টিং ভার্বের হচ্ছে সাবজেক্ট, তার জন্য মাদারটা আমি এখানে প্রথমে বসিয়ে নিলাম। সেড টু এর পরিবর্তে আমি অ্যাডভাইস বসালাম, তারপরে হার সনটা যা ছিল সেটাই বসাই দিলাম। তারপরে দেখেন এখানে এই ভার্বটা যখন আমরা বসাবো, ভার্বের আগে তো আমি কি বলেছি, ভার্ব ডাইরেক্ট বসাতে পারবেন না, টু বসাবেন, টুর পরে কি ওই ভার্বটা বসাবেন, তাহলে টু কি হবে, রান। কিন্তু এখানে দেখেন একটা সামনে কি কি রয়েছে, ডু নট রয়েছে। এই যে এখানে যে নট কথাটা রয়েছে, এই নট কথাটা আপনাকে কি করতে হবে, একটা নট লাগাতে হবে। আপনি কিন্তু এই জায়গায় কিন্তু নট লাগাতে পারবেন না, এই জায়গাতে, এই ভিতরের জায়গাটাতে আপনি কিন্তু নট লাগাতে পারবেন না। কেন, এখানে যদি আপনি একটা নোট লেখেন তাহলে কিন্তু এটা আর ইনফিনিটি থাকবে না, ইনফিনিটির ধর্মটা ওর নষ্ট হয়ে যাবে। তার জন্য এই নোটটাকে আপনাকে ইনফিনিটি মানে টু এর আগেই বসিয়ে দিতে হবে। তারপরে টুটা বসলো, তারপরে আমি রানটা লিখেছি, তারপরে বাকি বাদ যা ছিল সেটাই করে দিলাম। এইবার দেখেন এখানে এটাকে আমি এভাবেও করতে পারি, যে এখানে নিষেধ করাও বোঝাচ্ছে, এভাবেও আমি কিন্তু ভাবতে পারি, হ্যাঁ, যে বাক্যটার মাধ্যমে নিষেধ অর্থ আসতেছে। তাহলে নিষেধ যদি আমি লিখি এটার বদলে, তাহলে দেখেন মাদার প্রথমে লিখলাম, তারপরে ফরবেড, ফরবেড মানেই হলো নিষেধ করা, তাহলে সেইটুর পরিবর্তে ফরবেড বসে গেল। তারপরে হার সনটা আমি বসিয়ে দিলাম। তারপরে দেখেন এই ফরবেড শব্দটার মানেই হলো নিষেধ করা, তাহলে না করা। তাহলে এই নট কথাটা কিন্তু এই ফরবেডের মধ্যেই কিন্তু চলে এসেছে। তার জন্য আমরা আর কিন্তু নট লিখবো না, ডাইরেক্ট কি লিখবো, রান, যেহেতু একটা ভার্ব, মানে ভিতরে ডাইরেক্ট তো আমি এখানে ভার্ব লিখতে পারবো না, তাহলে সামনে একটা কি কি লিখতে হবে, টু লিখতে হবে, মানে ইনফিনিটিভ ফর্মে আমাকে লিখতে হবে। তারপর বাকি বা যা আছে সেটাই আমি বসাই দিলাম। সেটাও এখানে দেখেন নিচে আমি নোট আকারে লিখে রেখেছি। যদি আমাদের ফরওয়ার্ড হচ্ছে বসাই তাহলে কিন্তু নোট আর বসাতে পারবো না। আশা করি ক্লিয়ার হয়েছে। ওই জিনিসগুলো কিন্তু এখানে আমি আবার সুন্দর করে লিখে রেখেছি, যে সেট বা সেট টু এর পরিবর্তে অর্ডার বা টোল কখন বসবে, যদি আদেশ বোঝায়, এগুলো লেখা আছে। এগুলো আমি আর আপনাদেরকে বলছি না, বলে সময় নষ্ট করছি না। আমরা একটু নিচে চলে যাই। হ্যাঁ, আমি আবারও বলছি, নিয়মের মাধ্যমে আমরা চলবো না। হ্যাঁ, এত মুখস্থ করার প্রয়োজন নেই। আমরা কি করব, সবসময় ট্রিক্সের মাধ্যমে চলবো। তারপরে দেখেন এখানে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এই যে উদাহরণগুলো যতগুলা করলাম, দেখেন এখানে কিন্তু প্রত্যেকটাতে একটা করে অবজেক্ট থাকছিল। যেমন এখানে হার সন অবজেক্ট ছিল, তারপরে উপরে যদি যাই দেখেন এখানে মি অবজেক্ট ছিল, প্রত্যেকটাতে অবজেক্ট ছিল। যদি অবজেক্ট না থাকে তাহলে কি হবে, অবজেক্ট যদি না থাকে আপনাকে নিজে থেকে অবজেক্ট বসিয়ে নিতে হবে। আপনি কি অবজেক্ট বসাবেন, আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে যদি রিপোর্টেড ভার্বের অবজেক্ট না থাকে
তাহলে আপনি ইচ্ছা মতো ফার্স্ট পারসন বা থার্ড পারসন বসিয়ে নেবেন। সেটাই আমি এখানে লিখে রেখেছি, উদাহরণে যাব আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। তাহলে দেখেন এই নিয়ম কিন্তু এখনই চলতে আছে, এগুলা কিন্তু বইয়ের এরকম প্রচুর নিয়ম পাবেন, মুখস্থ করতে করতে জান বাড়া যাবে, দরকার নেই, ট্রিক্স দিয়ে চলুন আপনারা। এই উদাহরণগুলো আমি করে দিয়েছি, একটু আগেই বলে দিয়েছি। এইবার আমরা একটু নিচে চলে যাই, যেটাতে অবজেক্ট নেই এরকম উদাহরণ আমরা নিব। একটু নিচে চলে আসি, আর একটু নিচে দেখেন এই যে উপরেগুলো মোটামুটি সবগুলাই হয়ে গেছে, আপনারা পারবেন করতে। আর এখানে আমি আর একটা আপনাদের করাবো, এই যে দেখেন এটা যেমন প্লিজ আছে, তাহলে রিকোয়েস্টেড বসবে সেট টুর পরিবর্তে। এটাও আশা করি আপনারা এবার করতে পারবেন। এই যে এখানে সেটা করেও দেখিয়েছি আমি তো আপনাদের একটা আরও উদাহরণ বলেছিলাম, হ্যাঁ ওই উদাহরণটা আগে দিয়ে দিই, তারপরে অবজেক্ট ছাড়াতে যাব। যে কি উদাহরণ, আর একটা উদাহরণ আপনাদেরকে আমি কি দিয়েছিলাম, যে টোল্ড হবে কখন। হ্যাঁ আপনারা যদি বুঝতে না পারেন যে হচ্ছে আদেশ বুঝাচ্ছে না উপদেশ বুঝাচ্ছে না কি বুঝাচ্ছে, তখন কিন্তু টোল্ড হয়, সেটাই দেখাই আপনাদেরকে। দেখেন এই উদাহরণটা একটু দেখেন, হচ্ছে মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলল, গিভ মি এ পেন, আমাকে একটা কলম দাও। বন্ধুদের মধ্যে কিন্তু হচ্ছে কখনো উপদেশ দেওয়া হয় না, আদেশও দিতে পারে না, অনুরোধও করে না, এরকম কিন্তু করে না। অনুরোধ যদি করতো তাহলে আমাদের অবশ্যই প্লিজ এরকম একটা কিছু শব্দ থাকতো, বা কাইন্ডলি, হ্যাঁ এরকম কিছু শব্দ থাকতো। এখানে দেখেন ওইরকম কিছু নেই, বন্ধুদের মধ্যে বিভিন্ন রকম হচ্ছে কথাবার্তা হয়। হয়তো বন্ধু এরকম করে বললো যে এই বন্ধু আমাকে একটা কলম দে না, তার মানে অনুরোধও আসতে পারে, আর এভাবেও বলতে পারে এই কলমটা দে তো তোর, তার মানে আদেশও দিতে পারে। কিংবা এভাবেও বলতে পারে বন্ধু আমার তো কলম নেই, তো হচ্ছে তোর আমাকে একটা কলম দেওয়া উচিত। হ্যাঁ তাহলে উপদেশও হতে পারে, মানে সাজেস্টও হতে পারে, মানে বিভিন্ন রকম সেন্স আসতে পারে। সেই রকম ক্ষেত্রে আপনি যদি কনফিউজ হয়ে যান, তাহলে আপনার অত ভাবার দরকার নাই যে অর্ডার হবে না উপদেশ হবে না রিকোয়েস্ট হবে। আপনি কি করবেন, টোল বসিয়ে দিবেন, সেই টু এর পরিবর্তে টোল বসিয়ে দিবেন। দেখেন আমি কিন্তু সেটাই বসিয়েছি, এখানে বক্তা প্রথমে মাই ফ্রেন্ড বসাই দিলাম, তারপর সেই টু এর পরিবর্তে টোল বসালাম, তারপর মি ছিল মি বসিয়ে দিলাম। তারপর দেখেন ডাবল ইনভার্টেড কমার ভিতরের যে বাক্যটা, এই যে বাক্যটা সেটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, তো আমরা তো ডাইরেক্ট ভার্ব বসাতে পারবো না, তার জন্য একটা টু লিখবো, তার মানে ইনফিনিটি আকারে আমরা এটাকে করে নিলাম। তারপর মি হলো ফার্স্ট পারসন, আমরা জানি যদি ফার্স্ট পারসন থাকে সেটা ডাইরেক্ট বসবে না, সেটা কি করবে, রিপোর্টেড ভার্বের অবজেক্টকে নির্দেশকারী প্রোনাউন বসবে। কিন্তু মিটা এখানে অবজেক্টিভ ফর্মে রয়েছে, তাই মির অবজেক্টিভ ফর্ম কি হবে, সরি ভুল বললাম, কিন্তু এটা একটু আমার বলা ভুল হয়ে গেল। হচ্ছে এর আগেই আপনাদেরকে বলেছি যদি মি থাকে ফার্স্ট পারসন থাকলে তাহলে হচ্ছে এই যে বক্তাকে নির্দেশকারী প্রোনাউন বা সাবজেক্টকে নির্দেশকারী প্রোনাউন বসবে। তো মাই ফ্রেন্ড হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাঁ তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে নির্দেশকারী প্রোনাউন হলো হিম, তার জন্য এখানে আমরা হিম বসিয়ে দিয়েছি। তারপরে এ পেন। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, ক্লিয়ার হয়েছে। পরের উদাহরণটা দেখেন, আমি একটু আগেই বললাম যদি এই হচ্ছে সেট বা সেট টু এর পরিবর্তে পর যদি অবজেক্ট না থাকে, দেখেন এটাতে কিন্তু অবজেক্ট নাই, তাহলে আপনি এটার কিভাবে নারেশন করবেন। দেখেন অর্ডার যে দিবে একটা ব্যক্তি, অর্ডার যে দিবে কাউকে দিবে, যাকে দিবে সেটা কিন্তু অর্ডার ভার্বের ক্ষেত্রে আপনাকে আনতে হবে। তাহলে দেখেন এইখানে আমি বলেছিলাম প্রথমে বক্তাটাকে বসিয়ে নেবেন, তারপরে সেইডের পরিবর্তে আমাদের কি এখানে অবশ্যই আদেশ আসতেছে, সেন্সটা গো দেয়ার, সে বলল গো দেয়ার, কাউকে বলছে আর কি গো দেয়ার, তাহলে অবশ্যই আদেশ করছে সেখানে যাও। তাহলে আমাদের এখানে কি করতে হবে, একটা হচ্ছে অবজেক্ট ভাবে নিতে হবে যে কোনো একটা অবজেক্ট আছে। তাহলে আপনি কি অবজেক্ট বসাবেন, আপনি হয় অবজেক্টটা সেটা ফার্স্ট পারসন নেবেন, আর না হলে আমি বলেছিলাম যে থার্ড পারসন। সেকেন্ড পারসন কিন্তু নিতে যায় না, নাহলে গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ সেকেন্ড পারসন নেওয়া যায় না, হয় ফার্স্ট পারসন না হলে থার্ড পারসন। তাহলে আমি যদি থার্ড পারসনই নিই তাহলে কি হবে, এখানে দেম চলে আসতেছে, যে সে অর্ডার করলো কাকে, তাদেরকে, বেশ কিছুজন লোক আছে, সেটা এখানে দেমও বসাতে পারেন। আপনি যদি মনে করেন যে হি বসাবেন সেটাও বসাতে পারেন, কিন্তু হি বসালে এই হির সঙ্গে কিন্তু কনফিউশনে চলে আসবে। হ্যাঁ তার জন্য আমি কিন্তু দেম বসিয়েছি, আপনারা ভাবিয়েন না হ্যাঁ যে এখানে আবার অনেকগুলো মানুষ কি করে আসলো, গো দেয়ার, একজনও হতে পারে অনেকজনও হতে পারে, আমি ধরে নিলাম অনেকজন আছে। আপনার যদি বেশি কনফিউশন হয় তাহলে আপনি এখানে মি বসিয়ে দিবেন, নিজেকে বসিয়ে দিবেন, তাও হবে, অসুবিধা নেই। তাহলে
আমি এটা পরিষ্কার করে বোঝানোর জন্য দেম বসিয়েছি যে থার্ড পারসনটাও বসানো যাবে, কিন্তু এখানে আমি প্লুরাল ফর্ম বসিয়েছি এটা থেকে পৃথক বোঝানোর জন্য, হিট থেকে পৃথক বোঝানোর জন্য। আপনি যদি মনে করেন এখানে আপনি মি বসাবেন, বসাতে পারেন, নো প্রবলেম। তাহলে সেটাই বসানো হলো। তারপরে গো তো ডাইরেক্ট বসাতে পারবো না, একটা সামনে টু বসিয়ে ইনফিনিটি বানিয়ে নিলাম, তারপর দেয়ার যা ছিল সেটাই বসে গেল। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। আমরা পরবর্তীকালে লেট দিয়েও ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ দেখব। তো যাই হোক, আজকে বেশ কয়েকটাই করা হলো, আপনারা আশা করি প্রত্যেকটাই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।